আপনার বিদ্যুৎ বিল বাড়াচ্ছেন আকাশচুম্বী, গ্যাস বিল আকাশচুম্বী, গ্যাস নাই। এবং তাত্ত্বিকভাবে কোনো কোনো উপদেষ্টা বলেন গ্যাস বিল বাড়লে কী হবে, টাকাটা তো দেশের বাইরে যাচ্ছে না, আপনাকে রাইটটা কে দিছে যে আমার কাছে টাকা চুইসে নিয়ে আপনি রাখবেন? পকেট খালি হচ্ছে তো। আমার টাকা চুইসে নিয়ে আপনি রাখবেন, আপনাকে রাইটটা কে দিছে? চিবিয়ে চিবিয়ে বলে, মানে অসহ্য। আপনি এইভাবে কথা বলতে পারেন না, কিছুই নাই। ওই যেই সংবিধান যেখানে ছিল ঠিক সেইখানে বসে আছে। এবং কিছু অদ্ভুত লাগে, সেই সংবিধানে ঢুকলো কেমনে ওনারা? সংবিধানের ভিতরে আপনি ঢুকলেন কেমনে? এই যে কয়দিন আগে, 5 মাস আগে, 5 মাস পরে কয়েকদিন আগে যে আমাদের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেব পদত্যাগ করলেন। আচ্ছা, পদত্যাগ করার পর কথা উঠলো কি, আমাদের আইনমন্ত্রী, আপনি যত গল্পই করেন আপনি ঢুকতে পারেন না, আপনি এখনও সংবিধানে ঢোকেন নাই। এবং আমাদের নির্বাচন কমিশন নির্বাচনের তারিখটা ঘোষণা করেছিল, তখন বলেন নাই সংবিধানের 123 অনুচ্ছেদ মোতাবেক আমি নির্বাচন ঘোষণা, আমি চ্যালেঞ্জ করলাম, দেখান। তার মানে সংবিধানের বাইরে, আপনি সংবিধানের বাইরে বসে নির্বাচন করছেন। সামনে প্রশ্ন আসতেই পারে, আপনি কিভাবে নির্বাচিত? এখন বলতে পারেন তুমি রাজ্জাকে জিজ্ঞেস করলে কিছু আসে যায় না, আসলে কিছু আসে যায় না। শেখ হাসিনাও তাই ভাবতো, কিন্তু যখন একটা ঐক্যমত তৈরি হয়ে যায় তখন তো বুলেট টুলেট কিছু চলে নাই। শেখ হাসিনা কিন্তু বলতে পারে নাই আমি সংবিধান মোতাবেক প্রধানমন্ত্রী আসি বইলে থাকতে পারে নাই, চলে যেতে হইছে। তো টাইম ইজ কামিং, আপনাকে তো নিয়মের ব্যত্যয় ঘটানো যাবে না। আর সেই নিয়মের ব্যত্যয় ঘটাই আপনি পার্লামেন্টে বসবেন আর ওইখানে বসে বসে আইন পাশ করে দেশবাসীরা মানতে বলবেন, কি করে সম্ভব? আপনি নিজের বিবেক থাকবে না, আপনি আইনের ঊর্ধ্বে থাকবেন আর আমাকে আইনের আওতায় নেবেন, এটা তো হয় না। এইবার আসেন মানবাধিকার কমিশন গঠন, বা আমি ওখানে যেতে চাই যে গণতন্ত্র, আমি সেটাই বলতেছি। আপনি এটার ইউজটা কি? আপনি লোকের সংখ্যা বুঝে তো লাভ নাই। এই দেশের লোক এখন সেই জায়গাটায় নাই। কেন নাই সেটাও বলে দিচ্ছি। সেলিম ভাই আমার সামনে, ওনাদের দলের দায়িত্বশীল ব্যক্তিরা বলছিলেন জুলাই একটা ইমোশন, ওটা দিয়ে রাষ্ট্র চলে না। বলছে না, জুলাই একটা ইমোশন, ওটা দিয়ে রাষ্ট্র চলে না। অথচ আজকে কিন্তু জুলাইয়ের সময় যে এক দফা ঘোষণা আসছিল সেটার ঘোষককে, সেটা নিয়ে কারাকারি চলছে। পুরো জুলাইকে নিয়েই তো কাড়াকাড়ি। তার মানে কি, জুলাইয়ের একটা বিশাল ইম্প্যাক্ট বাংলাদেশের রাজনীতিতে এখন আছে। এবং এইটা বুঝতে পাইরা যে চলতে হবে সামনে জুলাইকে ধারণ করে, তাই এখন এটাকে ক্যাশ করার পরিকল্পনা। ক্যাশ করার পরিকল্পনা কেন বলছি, আপনি প্রফেসর ইউনূস সাহেব যে এই জুলাই জাদুঘরের উদ্বোধনে গেলেন, উনি কি ওনাকে যে গ্যালারিতে, দর্শক গ্যালারিতে ডাইকাই না ওনাকে বসাইলো প্রধানমন্ত্রীর পাশে, উনি কি জুলাই যোদ্ধা ছিলেন? উনি তো যত বড় আন্দোলন হয়েছে সব দল মিলে করছে, বিএনপিও করছে, উনি তো তখন প্যারিসে। 8 তারিখ আপনি ওনাকে বসাইলেন, কিন্তু এই মুক্তিযুদ্ধের আর এই যে জুলাইয়ের যারা অগ্রপথিক, আপনি বিএনপি আছেন, জামাত আছেন, XYZ আছেন, নো ম্যাটার, কিন্তু ফিজিক্যালি যে লোকগুলোর সামনে দৃশ্যমান ছিল তার ভিতরে ছাত্রদের কিছু নাম আছে যারা উপদেষ্টাও হয়েছিল, তারা আজকে একটা দলও করছে। তাদেরকে আপনি দাওয়াত দেন নাই তা না, গয়রহ কার্ড দিয়ে দিচ্ছেন না, তাদেরকে আপনি স্পেশাল দাওয়াত দিবেন। স্পেশাল দাওয়াত মানে কি, মঞ্চে বসবে। আচ্ছা, মঞ্চে যদি না বসান, আপনি যদি তারা দর্শক গ্যালারিতে বসায় রাখেন এবং তারা যদি যাইতো ওখানে, নাহিদরা যদি দর্শক গ্যালারিতে বসে থাকতো, তাহলে রেজাল্টটা কী দাঁড়াইতো? রেজাল্টটা দাঁড়াইতো যে জুলাইয়ের টোটাল স্বীকৃতি, কৃতিত্বটা মঞ্চে যারা বসা আছে তাদের। তাই তারা যায় নাই, কারণ আপনি তার কৃতিত্ব দিতে হবে। এই যে আমাদের স্বাধীনতার একটা ঘোষক নিয়ে আজও বিতর্ক চলছে, সংবিধানে লেখা আছে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষক। চুপ্পু সাহেব ক্ষমতায় থাকার, মসনদে থাকার লোভে গিয়ে ওইখানে বইতে লেখা আছে বঙ্গবন্ধু ঘোষক, উনি পার্লামেন্টে পড়লেন জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক। আপনি পড়েন ভাই, আপত্তি নাই, দেশবাসী তো দেখলো। এই যে প্রহসন, এই প্রহসন করে আপনারা ক্ষমতায় বসে থাকবেন আর এই প্রহসন করে দেশ চালাবেন, পারছেন না, নিয়ন্ত্রণ করতে পারতেছেন না। এখন সব ওপেন মানুষের কাছে। তো আপনি নিজে আগে ট্রান্সপারেন্ট হইতে হবে। বাংলাদেশ চালাইতে হলে প্রথম শর্ত হলো আপনার ট্রান্সপারেন্ট, স্বচ্ছতা। স্বচ্ছ যিনি হন না, এই যে ঘোলাটে লোকগুলা বসেন, ঘোলাটে লোকগুলা বসার মানে হচ্ছে এদেরকে ক্যাশ করে, তুমি এই ঘোলাটে আত্মা নিয়ে আসছো, তুমি স্বচ্ছ না, তুমি এই করতে হবে, তা নাহলে এই বাটে পড়বা। তাই চলতেছে। আপনি দেখেন না দেশটা কিভাবে চলে। এই যে আপনি বললেন যে নিয়ন্ত্রণ নেই, নিয়ন্ত্রণটি আসলে সরকারের নিয়ন্ত্রণ নেই না দেশের ব্যবস্থাপনায় ত্রুটি দুর্বলতা? আপনি একটা জিনিস লক্ষ্য রাখেন, যেমন ধরেন এই যে বর্তমান যে সরকার ক্ষমতায় আছেন, তার কিন্তু রাজনৈতিকভাবে ডিস্টারবেন্স হওয়ার সম্ভাবনাটা খুবই কম। কেন কম? আমরা বিরোধী দলকে তো দেখছি রাজপথে কর্মসূচি পালন করছে। কর্মসূচি পালন করুক, কেন কম সেটা বলি। ধরেন বিরোধী দলে অন্যতম দল আছে জামাত, আসন সংখ্যা 68,
নারী আসন আরও আছে 8টা, 76। তামাশা না। মুক্তির চেতনা এমন পর্যায়ে গেছে আমাদের দেশে, চেতনা হইতে হইতে এই চেতনার সময় সবচেয়ে বেশি সিট তারা পাইছে, মানে তাদের জীবদ্দশায়। এর আগে তো এই সিট পায় নাই। তাহলে কি মুক্তিযোদ্ধার চেতনার যে চিৎকার, সেটা কি জনগণ অ্যাকসেপ্ট করে নাই? নাহলে 68টা সিট কীভাবে পায়? কারণ জনগণ চিন্তা করছে যে হ্যাঁ, মুক্তিযুদ্ধের চেতনাকে বিক্রি করা হয়। আচ্ছা, এই যে 76টা সিট তার আছে নারী আসন নিয়ে, সে এই পার্লামেন্টে কেন ডিস্টার্ব করবে? কারণ সে একটা বিরোধী দলের পতাকা লাগায় ঘুরতেছে। তোমরা তাকে রাজাকার বলো, সে তার বিদেশি বাংলাদেশের পতাকা লাগায় ঘুরতেছে। সুতরাং এই 5 বছরে সে আরও সাংগঠনিকভাবে শক্ত হওয়ার প্ল্যান করবে। এনসিপি একটা দল, সকাল বিকাল যাদেরকে টিভিতে ডাইকে না আপনারা বলেন তোমার আয়ের উৎস কী, আর কোনো দলে ডাকার ক্ষমতা আপনাদের নাই। আর কোনো দলের ক্ষমতা নাই আপনারা। আপনারা জানেন রাজনীতিবিদরা কেমনে চলে, আমরা জানি। কিন্তু ওই কয়টা ছেলের নরম পাইছে না, এসে তাদেরকে জিজ্ঞেস করেন বারবার, উৎস কই, টাকা পাও কই, চলো কেমনে, প্রাডোতে উডো কেমনে, ইত্যাদি ইত্যাদি। তো এটা বলে দুর্বল বলে। কিন্তু 6টা সিট পাইছে। বাংলাদেশ এসে প্রথম একটা রাজনৈতিক দল যে 1 বছর যার বয়সে 6টা সিট পাইছে। এখন কেউ কেউ বলে 6টা সিট দেওয়া হয়েছে, দেওয়া হলে তো পুরো ইলেকশনটাই বাতিল হয়ে যায় বেটা। কাজে 6টা সিট পাইছে। তো যারা 6টা সিট পাইছে তারা কি করবেন? 2টা নারী আসন, 8টা সিট। রাশেদ খানের জিন্দিগিতে একটা সিট পায় নাই, আওয়ামী লীগের করুণায় পাইছে। তো এখন তারা 8টা সিট পাইছে, তারা কি করবে? পার্লামেন্ট থাক, আমরা দলটা গুছাই। কিন্তু এই দিক দিয়ে সমস্যা নাই, প্রশ্ন অন্য জায়গায়। আপনার বিদ্যুৎ বিল বাড়াচ্ছেন, আকাশচুম্বী গ্যাস বিল, আকাশচুম্বী গ্যাস নাই। এবং তাত্ত্বিকভাবে কোনো কোনো উপদেষ্টা বলেন গ্যাস বিল বাড়লে কী হবে, টাকাটা তো দেশের বাইরে যাচ্ছে না। আপনাকে রাইটটা কে দিছে যে আমার কাছে টাকা চুইসে নিয়ে আপনি রাখবেন? পকেট খালি হচ্ছে তো। আমার টাকা চুইসে নিয়ে আপনি রাখবেন, আপনাকে রাইটটা কে দিছে? চিবিয়ে চিবিয়ে বলে, মানে অসহ্য। আপনি এইভাবে কথা বলতে পারেন না। আবার আরেকজন দায়িত্বশীল মন্ত্রী বলছেন আজকে বিদ্যুতের কোনো ঘাটতি নাই, গ্রামগঞ্জে বিদ্যুতের অভাব নাই, লম্বা লাইনটা লম্বা খুব, কোথাও কেটে গেলে খুঁজে বের করতে সময় লাগে, তাই লোডশেডিং থাকে। এগুলো কোনো যুক্তি? এটা ইয়ের মতো। কেউ কেউ বলতেছে এখন ইলেকট্রিক চুলা চালায়, সেই জন্য বলতেছে শর্ট। যেটা হাসান মাহমুদ বলছিল প্রচুর মোবাইল রিচার্জ করে, তাই বিদ্যুতের ঘাটতি। আমরা যে কোথায় আসি আমি জাস্ট আমার মাথায় ধরে না। আপনি গণতন্ত্র খুঁজেন, আপনি আগে ঠিক হন। টু দ্য পিওর অল থিংস আর পিওর। আপনি নিজে ভালো তো জগৎ ভালো। এটা যারা লিখছে, আজও বাংলাদেশে কোনো দার্শনিক পয়দা হয় নাই যে কথাটা মিথ্যা, যে টু দ্য পিওর অল থিংস আর পিওর। তা নাহলে আপনার কথা শুনবে না কেন? ক্ষমতাসীনদের অনেকে তো বিষয়টি উপলব্ধি করেন। আপনি জানেন একজন সংসদ সদস্য কথা বলেছেন, আপনি এই সংস্কার না করলে এগুলো হবে না তো। একটা আগে বললামই তো, সিএমএস কেন এত ক্লিন থাকে, ঢাকা মেডিকেল কলেজ চলে না কেন? আপনি হাঁটতে হাঁটতে যাইতেছেন, যেদিকে চোখ যায় আই এম দ্য বস, আমি যা বলি তাই হবে, এখান থেকে একটা রাস্তা হবে। রাস্তাটা যাচ্ছে কোথা থেকে জানেন? হাওরের মধ্যে দিয়ে। আব্দুর রহমান সাহেব হামিদ সাহেব নিয়ে গেছে কোত্থেকে? হাওরের মধ্যে দিয়ে। একটা সভ্য জগৎ এটা চলে নাকি? আপনার হাওরের মধ্যে দিয়ে রাস্তা নিয়ে দুই পাশে কি করে দিলেন? দুই পাশের পানি চলাচল কি করে দিলেন আপনি? এই হলো আবেদন। আমি হাইটে যাইতেছি, হ্যাঁ এখানে একটা খেলার মাঠ হওয়া দরকার। আমি হাইটে যাইতেছি, এখানে এই ক্যান্টিন হওয়া দরকার। বলে দিলে হয়ে, দিস ইজ নট, এটা পলিসি না। আপনার সব সিস্টেমে চলবে অটো। এই অটো করার জন্য যে সংস্কারটা দরকার ছিল, সেই সংস্কারের জন্য গণভোট, গণভোটের সাথে জুলাইয়ের বাস্তবায়ন আপনি করছেন না কেন? আমি দায়িত্ব নিয়ে চ্যালেঞ্জ করে বলতেছি, জুলাই সনদ যদি 100% বাস্তবায়ন করা হয়, এই দেশের কোনো ক্ষতি হবে না। নাম্বার 1, কেউ যদি বলতে পারে দেশের ক্ষতি হবে, আমি আর টকশোতে আসবো না। নাম্বার 2, দেশের জনগণের কোনো ক্ষতি হবে না। দেশের ক্ষতি হবে না, দেশের জনগণের ক্ষতি হবে না। আপনার সমস্যা কি? বাড়তি কোনো পয়সা খরচ হবে না। সমস্যাটা কি? তাহলে সবাই একমত হচ্ছে না কেন? দলীয় ক্ষমতা খর্ব হয়ে যায়। 1, 2, আপনি দুর্নীতি করে চাপা দিতে পারবেন না, সিস্টেমে দুর্নীতি বের করে ফেলবে। এখন আপনি দুর্নীতি করে চাপা দিবেন, নেক্সট যে সরকার আসবে তাকে দুর্নীতির টাকা শেয়ার দিয়ে ওটাকে চাপা দেওয়াবেন। দ্যাট ইজ দ্য থিং হ্যাপেনিং। গ্যাস সংকট, তারপরে বিদ্যুৎ সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। আমি রাজনীতিতে বললাম না, রাজনীতি কিন্তু ওই 11 দল রাজনৈতিকভাবে রাজনৈতিকভাবে কিন্তু 11 দলের ওই সমস্ত ডিস্টারবেন্স হবে না, তারা ওই ডিস্টার্ব করতে যাবে না। কিন্তু আপনি এইগুলা তো রাজনৈতিক প্রবলেম না, এগুলা বিদ্যুৎ নাই। কেন নাই সেই প্রশ্নে গিয়ে তোমার লাভ নাই। কেন নাই বললে তো আমি মানবো না। বাসায় খাবার নাই, কেন নাই বললেই তো মানবে না। খাবারটা তো লাগবে, বিদ্যুৎ লাগবে, গ্যাস লাগবে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি যেটা, এটাকে আপনার নিয়ন্ত্রণ করতে হবে। এটা যাতে ব্যর্থ হন, এটার প্রেশার আপনি অটো পড়বে। এটা তো বলা লাগবে না, অটো পড়বে।
আচ্ছা, এই প্রেশারটা পড়বে। একইভাবে যদি আপনি আসেন বাংলাদেশের ভূ রাজনীতির দিকে, যদি তিনটা দেশের সুপার খেলা চলতে, বিশেষ করে চায়না আমেরিকার সুপার একটা খেলা চলতেছে। এই চায়না আমেরিকা ইন্ডিয়া এদের সুপার খেলা যখন তুঙ্গে গেছে, তখন কিন্তু হাসিনা টিকতে পারে নাই। মানে উনি কিন্তু হেকমত করে চলছে দীর্ঘদিন, কিন্তু যখন ম্যাচিউরড হয়ে গেছে তুঙ্গে, তখন ব্যর্থ হয়েছেন, চলে গেছেন। চলে যাওয়ার পর ওই তপ্ত পাটাতনের উপরে এসে দাঁড়াল ইউনূস সাহেব, ওনারা দাঁড়াইতে দিলেন না। ওনারা কিন্তু দাঁড়াইতে দেন না, 250 আন্দোলন হয়েছে। এখন কিন্তু বলে 5 মাস খুব লম্বা সময় না। একবারও কিন্তু তখন বলে না ইউনূস সাহেব আসার পর যে এটা খুব লম্বা সময় না। আরে মেয়ে তাড়াতাড়ি নির্বাচন দেন আপনি। আরে মেয়ে আপনি তো ইউনূস সাহেব রে ইউনূস সাহেবের মাথায় লবণ রেখে বড়ই খেয়ে দিতে পারতেন, আপনার যদি লোভ একটু কমাইতেন। ইউনূস সাহেব নির্বাহী আদেশ দিয়ে আওয়ামী লীগরে ব্যান্ড করছিল, এটা দিয়ে যদি পার্মানেন্ট বন্ধ করাই থুইতেন, আপনারা কিন্তু দুধের দোয়া থাকতেন এখন। কিন্তু না, আপনারা এসে কিন্তু আবার অফিসিয়াল লিডারে বাতিল করছেন, লায়াবিলিটিসটা আপনার ঘাড়ে চলে গেল। কিন্তু ইউনূস সাহেবের ঘাড়ে থাকলে কিন্তু আপনাদের জন্য সুবিধা হইতো। মানে রাজনীতিতে খুব ভালো বোঝেন আমার কাছে তা মনে হয় না। আচ্ছা, তারপরে কি হলো? তাহলে বিদ্যুতের চাপ আর এই যে ভূ রাজনীতি, যে চূড়ান্ত পর্যায়ে, এই চূড়ান্ত পর্যায়ে হাসিনা চলে গেল। সেই পাটাতনের উপরে, গরম পাটাতনের উপরে দাঁড়ালো ইউনূস, সেখান থেকে নির্বাচনের নামে সে সরে গেল। সেখানে এসে আমাদের দাঁড়াইলেন তারেক রহমান সাহেব, প্রধানমন্ত্রী। উনি কিন্তু তপ্ত পাটাতনের উপরে গল্প আপনি যতই করেন, গেল 1 নম্বর। 2 নম্বর, এই পাটাতনের উপরে থাইকে 5 মাসেও কিন্তু ওই রাষ্ট্রপতিকে সরাইতে পারেন নাই। সরাইছেন 5 মাস পরে। কেন? কিঞ্চিত হয়তো পায়ের তলার মাটি শক্ত করছেন, কিন্তু তপ্তলো এখনও তপ্ত আগুন আছে। কেমনে শক্ত করছেন? আপনি কতগুলো সিমটম দেখবেন। সিমটমটা হলো এরকম, যেমন ধরেন আয়নাগরের একজন আর্মি অফিসার আয়নাগর ভোগ করে আসছে। তারা কিন্তু 2টা প্রমোশন পাইছে। তাদেরকে কিন্তু রাজাকারের সন্তান হিসেবে আখ্যায়িত করা হয়েছিল। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মাই পয়েন্ট। তা রাজাকারের সন্তান হিসেবে আখ্যায়িত করে যখন তাদের আয়নাঘরে নিয়ে গেল, কিন্তু এই সরকার আসার পর 2টা প্রমোশন পাইল, তাহলে বোঝা যায় যে আমাদের আজকের প্রধানমন্ত্রী আওয়ামী লীগের যে বলয়টার মধ্যে ছিল, যে কারণে সে আয়নাঘর করেছে, এটাকে অপোজ করতেছে তার অ্যাকশন দিয়ে। তাই অ্যাকশন দিয়ে যে অপোজ করতেছে, সেটার বহিঃপ্রকাশ হিসাবে রাষ্ট্রপতিকে অপসারণ করছে, অর্থাৎ ওই বলয়ের মধ্যে নাই। এবং আওয়ামী বলয়ের মধ্যে যদি না থাকে সরকার, এই বর্তমান সরকার যদি আওয়ামী বলয়ের মধ্যে না থাকে, তাহলে সেটার জন্য তার উপরে চাপ থাকবে। কারণ এই প্রশাসন সাজানো আওয়ামী লীগের, হ্যাঁ, অনেক কিছুই সাজানো আওয়ামী লীগের। সুতরাং সেই কারণে বলছি, আপনি পার্লামেন্টের ভিতরে যদি ডিস্টার্ব নাও হয়, একদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আরেকদিকে ভূ রাজনীতি, আরেকদিকে আওয়ামী লীগের চাপ। আওয়ামী লীগের চাপ মানে কোনটা? ওই যে সাপ লুডো খেলার মতো, আসতেছি, ডিসেম্বরে আসবো, ইত্যাদি ইত্যাদি। আজকে কল্পনা করেন চক্ষু বন্ধ করে, কেউ আমাকে বলতে পারেন ডিসেম্বরে উনি আসবেন কি আসবেন না, আমি তো গণক না, আমি বলতে পারবো না। আমি ধরে নিলাম যদি আসে তাইলে কি হবে। নাম্বার 1, তার মতো মানুষ ফেরত আসলে আপনি আসলেই, আজকে আসলে কালকে ফাঁসিতে ঝুলাই দিতে পারবেন না। গল্প আপনি যতই করেন, ঝুলাই দিতে পারবেন না। তাকে আনার মানে তাকে সাব জেলে রাখবেন। যখনই সেখানে ফেরত আসবে, সাথে সাথে তার সাজানো সংসারের যত আমলা আছে তার 30% চাঙ্গা হয়ে যাবে। এই 30% চাঙ্গা হওয়ার মানে সরকারের প্রশাসনের উপর থেকে 30% ক্ষমতা কমে যাবে। জিনিসগুলো মস্করার না, খুব শক্ত হাতে ডিল করতে হবে। আমার মতো লোক যদি থাকতো, আমি শক্ত হাতে ডিল করতাম, তাহলে বলবে, অনেকে বলবে উনি মহাপণ্ডিত হয়েছে। না, আমরা বহু লোককে দেখছি নিয়ে উপদেষ্টা বানাইছে, সে তো এই মাঠেই ছিল, হওয়ার পর তো কেউ কিছু বলে না। এখন আমরা বলছি, আমি বললাম তো ওই কোনো দল টানলি আমি যাব না, কথার কথা বলছি। কেন জানেন? আপনি যখনই দলে ঢুকবেন আপনার বক্তব্য শেষ, কারণ ওই বস যা বলবে, বস ইজ অলওয়েজ রাইট। কিন্তু আপনি যে আমার কাছে দায়িত্ব থাকতো, আমি দেখে দিতাম যে কীভাবে এটা নিয়ন্ত্রণ করে, কীভাবে ভূ রাজনীতিকে নিয়ন্ত্রণ করে। বাংলাদেশে কেউ দখল করতে আসবে না, কারণ সভ্য জগৎ এখন এটা চলবে না। কারণ এই দেশের স্বার্থ আমেরিকার আছে, চায়নার আছে, ইন্ডিয়ারও আছে। কাজে চায়না দখল করতে আসলে ইন্ডিয়া আমেরিকা ছাড়বে না, ইন্ডিয়া দখল করতে আসলে চায়না আমেরিকা ছাড়বে না। সিনা টান কইরা সুন্দরভাবে সবার সাথে আন্ডারস্ট্যান্ডিং কইরা, দিন শেষে প্রতিবেশী দরকার, তার সাথেও মধুর সম্পর্ক রাখতে হবে, সেই ডিপ্লোমেসি জানতে হবে। আমি চ্যালেঞ্জ করে বলছি, আপনি ট্রান্সপারেন্ট না হলে আপনার মাথায় এইগুলা আসবে না। আপনি অস্বচ্ছ হন, আপনার ভিতরে আসবে না। এগুলো পাওয়ার জন্য যে মেধা দরকার, সেই মেধার সাথে আপনার স্বচ্ছতার সম্পর্ক আছে। যে যত স্বচ্ছ সে তত মেধাবী, তার সনদ না থাকতে পারে। সুতরাং বাংলাদেশে যারা সনদধারী রাষ্ট্র চালাচ্ছেন, এরা কেউই স্বচ্ছ না। আপনি দেখেন না, বহাল তবিয়তে সব আছে, সব কিছু চলছে, সবই আগের মতো আছে, সব আগের মতো আছে, সংবিধান আগের মতো আছে। আপনি হাঁটতে হাঁটতে যাইতেন, এইখানে আমার একটা কলেজ করা দরকার, কইরা ফেলাইলেন, হু কেয়ারস, দিস ইজ দ্য থিং হ্যাপেনিং। তো আপনাকে এখন এই রাজনৈতিকভাবে জামাতে 11 দিল জোট, কিছুই করবেন এই সরকারকে, আপনি তর্কের খাতিরে ধরে নিলেন, কিন্তু এই ক্রাইসিসটা কাটাই উঠতে হলে, ভূ রাজনীতি সব মিলে হইতে হলে তার একটা ঐক্য দরকার, জাতীয় ঐক্য।
জাতীয় ঐক্য সবচেয়ে স্ট্রং। যেমন শেখ হাসিনা দিল্লিতে আছে, তার ব্যাপারে কিন্তু জাতীয় একটা ঐক্য আছে, কম বেশি একটা ঐক্য আছে। আমাদের একটা ঐক্য দরকার। আর সেই ঐক্য যদি আপনাকে আনতে হয় রাজনীতির মাঠে, 11 দলীয় বিরোধী দল সহ বিএনপির সাথে যদি একটা ঐক্য আনতে হয়, জাতীয় ঐক্য প্রি কন্ডিশন, গণভোটের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, তা নাহলে আপনি ঐক্য হবে না।